মুসলিম বের ভাবে দুষ্টামি কইরা এরশাদ কাকুর জায়গাটা কিন্তু মাশাআল্লাহ এবারটা পূরণ করব। তারেক রহমান জানেন জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ তাদের সমমনা দলগুলো এখনো কিন্তু রাজপথে আন্দোলনে আছে। যে আন্দোলন মুহূর্তেই নির্বাচন এখনই হতে দেওয়া যাবে না, সে আন্দোলনের রূপ নিতে পারে। দর্শক, রাজনীতির মাঠ কিন্তু প্রচন্ড সরগরম হয়ে উঠেছে। এখানে বিএনপি এবং জামাত ইসলাম দুই শিবিরে দুইটি জোট হয়েছে। কখনো জামাত ইসলামের জোটটা একটু এগিয়ে যাচ্ছে, আবার কখনো ভিন্ন কৌশল অবলম্বন করে বিএনপির জোটটা একটু এগিয়ে যাচ্ছে। অনেক সমালোচনা থাকলেও মুক্তিযুদ্ধ ব্যাপারে অনেক নেগেটিভ ব্যাপার স্যাপার থাকলেও সংগঠন এবং সাংগঠনিক দিক থেকে সব থেকে সুসংগঠিত দল হিসেবে আমরা যে দলটাকে বাংলাদেশে চিনি সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সর্বশেষ আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল সেই এপ্রিল মাসে, মানে গত বছর 2025 সালের এপ্রিল মাসে, যখন খালেদা জিয়াও তারেক রহমানের বাড়িতে লন্ডনে চিকিৎসায় গিয়ে, এবং তারেক রহমানের সঙ্গে তখন সাক্ষাৎ করতে গিয়েছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের। তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছিল যে এই সাক্ষাৎ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে। কিন্তু এই আলোচনা তখন থেকেই ছিল যে আসলে আগামী নির্বাচনে আসন ভাগাভাগি কিংবা ক্ষমতার ভাগাভাগি কিভাবে হবে, একটা জাতীয় সরকার গঠিত হবে কিনা, এসব নিয়ে আলোচনা করতেই হয়তো শীর্ষস্থানীয় দুই দলের নেতৃবৃন্দ লন্ডনে বৈঠক করেছিলেন। এই প্রশ্নটা বারবারই উঠেছে যে জামায়াতে ইসলামী বা জামায়াতে ইসলামীর পক্ষ শক্তি যারা, মানে এখন তো প্রকাশ্যেই জাতীয় নাগরিক পার্টি বলি, এবি পার্টি বলি, জামায়াতে ইসলামী সমমনা যে 8টি ইসলামপন্থী দলের সঙ্গে জোট করেছে, যার মাধ্যমে তারা ইসলামী দলগুলোর ভোটকে এক বাক্সে আনার সুযোগ করেছে, সেই দলগুলো কেন তাহলে এমন একটা নির্বাচন মেনে নেবে যে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে? এবং এই প্রশ্নটা কিন্তু তারা ডক্টর ইউনূস যখন জুনে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করে এলেন আর বলে আসলেন যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, প্রথম তার সঙ্গেই এই আলোচনা করে এলেন, তখন থেকে এরা প্রশ্ন তুলছেন যে একটা দলকে নির্বাচিত করে আনবার জন্য এত বড় একটা অভ্যুত্থান বা বিপ্লব অনুষ্ঠিত হয় নাই 2024-এর জুলাই আগস্টে। মানে 2024-এর জুলাই আগস্টের আন্দোলনের নেতৃত্বে থাকবে একটি দল আর ক্ষমতায় যাবে আরেকটি দল, এবং তারা ক্ষমতায় যাবে এককভাবে, সেটা যে মেনে নেওয়া হবে না, মেনে নেওয়া যাবে না এবং অন্যায্য হবে, এই আলাপটাও কিন্তু ছিল। কাজেই প্রশ্ন বারবার উঠছিল তারেক রহমান কি সত্যি মানে বিএনপিকে একদিকে এমন একটা নির্বাচনের মাধ্যমে একক সংখ্যাগরিষ্ঠতা এনে দিতে পারবেন, অন্যদিকে তার এককালের রাজনৈতিক মিত্ররা যারা এখন তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ, তারা কি সত্যি তাকে এককভাবে ক্ষমতায় বসাতে, তার দলকে এককভাবে ক্ষমতায় বসাতে এমন একটা নির্বাচন হতে দেবে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে দেখতে গিয়ে তারেক রহমানকেও এখন বুঝতে হচ্ছে, মেনে নিতে হচ্ছে, স্বীকার করতে হচ্ছে যে একটা জাতীয় সরকার ছাড়া আসলে তারও আর বোধহয় কোনো গতি নাই। এবং জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সম্ভবত এই বিষয়টা ভীষণভাবে ফাইনাল বা চূড়ান্ত করে ফেলতে চাইছেন নির্বাচনের আগেই। 25শে ডিসেম্বর তারেক রহমান নামবার পরেই কিন্তু ডাক্তার শফিকুর রহমান একদিকে যেমন ফেসবুক পোস্ট দিয়ে সপরিবারে তারেক রহমান আসায় তাকে সুস্বাগতম জানিয়েছিলেন, কিন্তু সংবাদ মাধ্যমের সামনে তার প্রথম প্রতিক্রিয়াতেই তিনি বলেছিলেন যে জামায়াতে ইসলামী নজর রাখছে যে ঐক্য বিষয়ে তারেক রহমানের পরিকল্পনাটা কি, কারণ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে করে দেখেন কত সময়ে কত ঘটনা, মানে নির্বাচনটা কবে হবে, নির্বাচন হওয়ার নিয়ে বিএনপি যখনই একটা চাপ সৃষ্টির দিকে গেছে কিংবা অন্য যে কোনো সংকটে যমুনায় ডেকে নিয়ে এসেছেন জামায়াত ঘনিষ্ঠ ডক্টর ইউনূস, জামায়াতে ইসলামী, বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, এই তিন দলকে, এবং প্রতিবারই এমনকি ওসমান হাদির মৃত্যুর পরেও এই তিন দলকে ডেকে নিয়ে কিন্তু এই আলাপটাই বারবার করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে ব্যাপক ষড়যন্ত্র চলছে, এবং ওসমান হাদির মৃত্যুর পরে বিশেষভাবে তারা সুনির্দিষ্টভাবে তিনি বলেছেন জাতির উদ্দেশ্যে ভাষণেও যে নির্বাচনের আগেই ফ্যাসিবাদীরা ঢুকে পড়তে চাইছে এবং তাদের বন্ধুরা ব্যাপক চেষ্টা চালাচ্ছে সেজন্য, এবং যেহেতু নির্বাচন একবার হয়ে গেলে ঢুকে পড়াটা কঠিন হবে, কাজে নির্বাচনের আগেই এই ঢুকে পড়ার জন্য তারা খুব তৎপর। এ সময় ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে, মানে আওয়ামী লীগ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই অবস্থায় তারেক রহমান নেমে এসেছেন এমন একটা পরিস্থিতিতে যখন বাংলাদেশের শীর্ষস্থানীয় দুই সম্পাদক মতিউর রহমান, মাহফুজ আনাম রীতিমতো প্রকাশ্য সভায় বলছেন যে তাদের জরিপ বলছে আগামীর প্রধানমন্ত্রী, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান, এবং তারেক রহমান একটা মানে স্থিতিশীল বাংলাদেশ উপহার দেবেন, এই ব্যাপারে তারা ভরসা রাখতে চান। ওই সভায় বসে বাংলাদেশের সুশীল সমাজের বিভিন্ন প্রতিনিধিরা, ব্যবসায়ী সমাজের বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিনিধিরা তারেক রহমান আসবার আগেই ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় যে ব্যাপক ভাঙচুর ধ্বংসযজ্ঞ চলল
সেই ঘটনার প্রেক্ষিতে তার প্রতিবাদে আয়োজিত ওই সভায় এই একই মত প্রকাশ করলেন যে বাংলাদেশের ভবিষ্যৎ এখন তারেক রহমানের হাতে। জামায়াতে ইসলামী 15 মাস 16 মাস ধরে বাংলাদেশের একটা শাসন ক্ষমতার কেন্দ্রে যে অবস্থান করছিল, কিংবা নির্বাচনে একটা দারুণ ফল, মানে জরিপগুলো খুব স্পষ্টতই তাদেরকে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে তুলে আনছে। অনেক জরিপেই দেখা যাচ্ছে যে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর ভোটের যে পার্থক্য, সেই পার্থক্যটা ক্রমাগতভাবে কমে আসছে। মানে মাসের পর মাস যখন যাচ্ছিল তখন দেখা যাচ্ছিল বিএনপির ভোট কমছে, জামায়াতের ভোট বাড়ছে। এমন সমীকরণ যখন চলছিল তখন তারেক রহমানের দেশে ফেরা, খালেদা জিয়ার মৃত্যুতে সারা বাংলাদেশে শোকের আবেগ যে একরকমের ছড়িয়ে পড়েছে সেটা, এবং তারেক রহমানকে ঘিরে বাংলাদেশের ভেতরে একটা সুশীল সমাজ, সংবাদ মাধ্যমের ব্যবসায়ীদের একটা প্রকাশ্য সমর্থন, কিংবা বিদেশিদের প্রকাশ্য সমর্থন জামায়াতকে একরকম কোণঠাসা করে ফেলেছিল। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তাই সেই সময়ে তারেক রহমান নামতেই ঐক্যের প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দিয়েছিলেন, এবং সেই এপ্রিলের পর প্রকাশ্যে প্রথম যখন আনুষ্ঠানিকভাবে আবারও কথা বলার সুযোগ পেয়েছেন তারেক রহমানের সঙ্গে ডাক্তার শফিকুর রহমান, তারেক রহমানের মায়ের মৃত্যুতে শোক জানাতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে তখন ডাক্তার শফিকুর রহমান স্পষ্টত তারেক রহমানের সঙ্গে আলাপ করে এসেছেন যে বাংলাদেশে 5 বছরের স্থিতিশীলতার জন্য আগামী নির্বাচিত সরকারকে একটা ঐক্যমতের সরকার গঠন করতে হবে, সব দলকে নিয়ে, ফ্যাসিবাদ বিরোধী সব দলকে নিয়ে একটা সরকার গঠনের দিকে যেতে হবে, না হলে সেই সরকার স্থিতিশীলতা পাবে না। তার মানে শেখ হাসিনা তারেক রহমানকে, বা ফেব্রুয়ারিতে নির্বাচন যদি হয় সেই ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে যে ভয় দেখিয়ে আসছেন, বা যে আশঙ্কার কথা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলে আসছেন, যে যেহেতু আওয়ামী লীগ বিহীন ভোট কিছুতেই একটা গ্রহণযোগ্য ভোট হবে না, বৈধ ভোট হয়ে উঠতে পারবে না, সে কারণে যে সরকারই গঠিত হোক না কেন তারা লেজিটিমেসি পাবে না, বৈধতা পাবে না, এবং সে সরকার একটা স্থিতিশীল বাংলাদেশ কিছুতেই উপহার দিতে পারবে না। এই কথাটাই এখন ডাক্তার শফিকুর রহমানও তারেক রহমানকে বলে এসেছেন তার সঙ্গে সাক্ষাতের সুযোগ তৈরির আগেই, যেদিন খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হচ্ছিল সেদিনই কিন্তু ডাক্তার শফিকুর রহমান আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে ডেকে মগবাজারের দলীয় কার্যালয়ে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সে সাক্ষাৎকারে তার যে কথাটা নিয়ে অনেক বেশি আলোচনা আলোড়ন হয়েছে, যে তার সঙ্গে ভারতীয় কূটনীতিকের দেখা হয়েছিল কি হয়নি এই বিষয়টা নিয়ে, তার চেয়ে তিনি যে কথাটা বলতে আসলে রয়টার্সকে ডেকেছিলেন, রয়টার্স শিরোনামও করেছিল যে কথাটার, সেটা হচ্ছে ডাক্তার শফিকুর রহমান জামায়াতের আমির প্রস্তুত একটা ইউনিটি গভর্নমেন্ট ফর্ম করতে, একটা ঐক্যমতের সরকার গঠন করতে। এবং রয়টার্সের সেই সাক্ষাৎকারে ডাক্তার শফিকুর রহমান পরিষ্কারভাবে বলেছিলেন যে 2001 থেকে 2006 যেমন করে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ সরকার পরিচালনা করেছে জামায়াতে ইসলামী, ঠিক একইভাবে আবারও বিএনপির সঙ্গে কাজ করতে প্রস্তুত তারা মনে করে দেশে 5 বছরের একটা স্থিতিশীল সরকার গঠিত হওয়া খুবই দরকার, এবং সরকারের স্থিতিশীলতার জন্য জামায়াতে ইসলামী মনে করে সকল দলের একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে একটা সরকার গঠন করা দরকার। তার মানে জামায়াতে ইসলামীর আমির তার প্রস্তাবটা সুস্পষ্টভাবে রয়টার্সের সাক্ষাৎকারেই তুলে ধরেছিলেন। সেখানেই তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী পদ নিয়েও এখন থেকেই আলোচনার কিছু নাই, যে দল সবচেয়ে বেশি আসন পাবে সে দলের প্রধানই হবেন প্রধানমন্ত্রী, মানে তারেক রহমানও হতে পারেন, ডাক্তার শফিকুর রহমানও হতে পারেন। এই আলোচনাটাই যে ডাক্তার শফিকুর রহমান বৃহস্পতিবার তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে, যে সময় জামায়াতে ইসলামীর আমিরও তার আরো কয়েকজন শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে গিয়েছিলেন তারেক রহমানের সঙ্গেও, তখন সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান সহ স্থায়ী কমিটির নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত ছিলেন। সেখানে যে তাদের স্পষ্টতই এই জাতীয় সরকার গঠনের বিষয়ে ঐকমত্য হয়েছে, কারণ না হলে যে কোনো সরকার টিকে থাকতে পারবে না 5 বছর, এই কথাটা যে উনি পরিষ্কার করে বলে এসেছেন সেটা স্পষ্ট যখন ডাক্তার শফিকুর রহমান তারেক রহমানের সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে সংবাদ মাধ্যমকে স্পষ্ট ভাষায় বলেছেন যে নির্বাচনের পর সরকার গঠনের আগে তারা আবারও বসবেন, কারণ একটা স্থিতিশীল সরকার গঠনের জন্য তারা মনে করেন ঐকমত্যের সরকার হওয়া দরকার। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান নিশ্চয়ই মনে করিয়েছেন, বা তারেক রহমানের মাথায় নিশ্চয়ই আছে যে ওসমান হাদির হত্যার বিচারে, মানে শাহবাগ অবরোধ করে এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে সেই অবরোধ ছড়িয়ে দিয়ে যে লাগাতার আন্দোলন চলছিল, সেই আন্দোলনের একটা মূল দাবি কিন্তু এই ছিল যে ওসমান হাদির হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত, তাদেরকে গ্রেফতার করতে না পারা পর্যন্ত কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। তার মানে তারেক রহমান জানেন জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ তাদের সমমনা দলগুলো এখনো কিন্তু
রাজপথে আন্দোলনে আছে, যে আন্দোলন মুহূর্তেই নির্বাচন এখনই হতে দেওয়া যাবে না সে আন্দোলনের রূপ নিতে পারে। তারেক রহমান সেটাও মনে করতে পারেন যে 1996 সালের 15ই ফেব্রুয়ারিতে যখন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে না যাওয়ার দাবিতে নির্বাচনে অংশ নিল না আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী সহ রাজনৈতিক দলগুলো, তখন তার মা বেগম খালেদা জিয়া বিএনপির সরকারের নেতৃত্বে যে নির্বাচনটি অনুষ্ঠান করলেন 1996 সালের 15ই ফেব্রুয়ারি, জামায়াত আর আওয়ামী লীগকে রাজপথে রাখা অবস্থায় সে সরকার 2 মাসও ক্ষমতায় থাকতে পারে নাই। তাহলে একদিকে আওয়ামী লীগ ভয় দেখাচ্ছে যে কোনোভাবেই আওয়ামী লীগ বিহীন নির্বাচন হয়ে গেলেও সেই নির্বাচন অনুষ্ঠানের পর যে সরকার গঠিত হবে তা কিছুতেই স্থিতিশীলতা পাবে না আওয়ামী লীগ বিহীন নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ক্ষমতায় আসার কারণে। আর জামায়াতে ইসলামী এখন তারেক রহমানকে বা বিএনপিকে নিশ্চয়ই মনে করাচ্ছে যে একদিকে তারা যেমন নির্বাচন এখনই অনুষ্ঠান করা যাবে না, হাদি হত্যার বিচারের আগে সেই দাবিতে আন্দোলন জমিয়ে ফেলতে পারে, ঠিক তেমনি তারা তাদেরকে ক্ষমতার ভাগ থেকে বাদ দিলে, মানে যে ক্ষমতার সুযোগ বিএনপি বা যে কোনো দলের জন্য সৃষ্টি হয়েছে, তারা শেখ হাসিনা বিরোধী আন্দোলন পরিচালনা করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ফলে তার ফলে যে নির্বাচন, সেই নির্বাচনে ক্ষমতায় এসে যদি বিএনপি একক ক্ষমতা ভোগ করতে চায় তাহলে তারাও এই সরকারকে কিছুতেই স্থিতিশীলভাবে 5 বছর ক্ষমতায় থাকতে দেবেন না। কাজেই তারেক রহমান এখন এক রকমের বোধ করতে পারছেন, সম্ভবত সম্মত হয়েছেন, যে কারণে ডাক্তার শফিকুর রহমান তার সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে এই ঘোষণা দিয়েছেন যে নির্বাচনের আগেই তারা আবার বসবেন। একটা জাতীয় সরকারই শুধুমাত্র পারে 5 বছরের জন্য স্থিতিশীলতা দিতে। মানে ডাক্তার শফিকুর রহমান বলেছেন নিশ্চয়ই আওয়ামী লীগ ঠেকাতে বিএনপির তারেক রহমানের বা তারেক রহমানের বিএনপির জামায়াতে ইসলামীকেও তাদের পাশে প্রয়োজন হবে। আর জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে সরকার গঠন করতে গেলে হয়তো রাজপথে আওয়ামী লীগ আর জামায়াতে ইসলামীকে একসঙ্গে তার সরকারের বিরুদ্ধে নামতে দেখতেও হতে পারে তারেক রহমানকে। ডাকসু নেতৃবৃন্দ সাদিক কায়েমের নেতৃত্বে তারেক রহমানের সঙ্গে দেখা করে এসেছেন বৃহস্পতিবারে, যারাও রাজপথে হাদি মঞ্চের মাধ্যমে আন্দোলনে আছেন, এবং তাদেরকেও তারেক রহমান বলেছেন যে তারা যাতে ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদ বিরোধী এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চালিয়ে যায়, ছাত্রদল ছাত্র শিবির একত্রে মিলে। আর সাদিক কায়েম বেরিয়ে এসে শোক বইয়ে স্বাক্ষর এবং তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে বলেছেন তারা চান ঐক্যবদ্ধ আন্দোলন বেগম খালেদা জিয়ার আদর্শকে সামনে রেখে। কাজেই আওয়ামী লীগ ঠেকাতে তারেক রহমান আপাতত দেখছেন রাজপথে ভোটের হিসাবে আগামীর সরকার গঠনে জামায়াতে ইসলামী তার সবচেয়ে বড় প্রতিরক্ষা ঢাল হয়ে উঠতে পারে। দর্শক, রাজনীতির মাঠ কিন্তু প্রচন্ড সরগরম হয়ে উঠেছে। এখানে বিএনপি এবং জামাত ইসলাম 2 শিবিরে 2টি জোট হয়েছে। কখনো জামাত ইসলামের জোটটা একটু এগিয়ে যাচ্ছে, আবার কখনো ভিন্ন কৌশল অবলম্বন করে বিএনপির জোটটা একটু এগিয়ে যাচ্ছে। কখনো জামাত ইসলামের জোটটা একটু নিচে পড়ে যাচ্ছে, গর্তে পড়ে যাচ্ছে, আবার সেখান থেকে তারা লাভ দিয়ে উঠছে। কখনো বিএনপির জোটটা গর্তে পড়ে যাচ্ছে, আবার সেখান থেকে লাভ দিয়ে উঠছে। তবে সর্বশেষ বিএনপি এই গতকালকের নিউজ, অর্থাৎ আমি যে ভিডিও যখন করছি 21 জানুয়ারি 2026, এই দিনের একটা খবরে বিএনপি গর্তের ভিতরে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে এইবার বিএনপি আর এই গর্ত থেকে উঠতে পারবে না, কারণ এই গর্তটা অত্যন্ত গভীর, যার কোনো তলা নেই। তাহলে আসুন একটু আমরা পরিষ্কার করে বলি কি হয়েছে। ঘটনা বেশ কয়েকটা ঘটেছে, এবং এই ঘটনার প্রেক্ষিতে তারা যে ভিন্ন রকম একটি কৌশল নিয়ে নির্বাচনের দিকে আগাচ্ছে সেই বিষয়টি বলবো। তার আগে কি ঘটনা, মূল যে ঘটনা সেটা আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথম যে ঘটনাটা ঘটলো আপনারা ইতিমধ্যেই শুনেছেন, বিএনপির জোট থেকে মাহমুদুর রহমান মান্নার যে নাগরিক ঐক্য আর ওই যে আব্দুর রব, আসম আব্দুর রব, জেএসডি জাতীয় সমাজতান্ত্রিক দল, এই দুজন বেরিয়ে গেছে। মাহমুদুর রহমান মান্না যখন বিএনপির জোট থেকে বেরিয়ে গেছে তখন তো বিএনপির কপালে একটু ভাঁজ পড়ারই কথা। কেন মাহমুদুর রহমান মান্না এই জোট থেকে বেরিয়ে গেল, এইখানেই হচ্ছে মজা। আমরা ইতিপূর্বে আপনাদেরকে বলেছি এবং আপনারাও দেখেছেন নুরুল হক নূরের সাথে বিএনপি পটুয়াখালীতে কি আচরণ করেছে সবাই জানা। সেখানে বিএনপির শক্ত বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে আছে, সুতরাং নুরুল হক নূর ওখানে হারবে, অন্য কেউ জিতবে। মাহমুদুর রহমান মান্নার সাথেও ঠিক একই আচরণ করেছে, কারণ এই দলের তো আসলে নিজেদের উপরেই নিজেদের নিয়ন্ত্রণ নেই। তাহলে দলের বিদ্রোহী প্রার্থীদেরকে তারা কিভাবে থামাবে? যখন কোনো রাজনৈতিক জোট হয় নির্বাচনের সময়, তখন বড় দল যারা, তাদের একাধিক প্রার্থী থাকবে, এটি খুবই স্বাভাবিক। কিন্তু সেই প্রার্থীদের উপরে তো দলের একটা নিয়ন্ত্রণ থাকতে হবে। যখন দলের প্রয়োজনে যখন যাকে বলবে যে তুমি এখন বসে যাও, সে বসে যাবে। কিন্তু এখানে থরাই কেয়ার, ডন্ট কেয়ার। বিএনপির ওই বিদ্রোহী প্রার্থীরা কারো কথাই শুনছে না। মাহমুদুর রহমান মান্নার ক্ষেত্রেও তাই হয়েছে। মাহমুদুর রহমান মান্না 2টি আসনে নমিনেশন পেপার সাবমিট করেছিল, যে ঢাকা 18 আসন এবং বগুড়া 2 আসন। এই 2 জায়গা থেকে মাহমুদুর রহমান মান্না নমিনেশন পেপার কিনেছিলেন। তার ইচ্ছা ছিল ঢাকা থেকে নির্বাচন করা, কিন্তু বিএনপি তাকে আশ্বস্ত করলেন যে না, দরকার নাই, ঢাকা থেকে আপনার নির্বাচন করা দরকার নেই, আপনি বগুড়া থেকে নির্বাচন করুন। তো বগুড়া থেকে তিনি বেচারি জোটের কথা চিন্তা করেছে, সে তো পরখাওয়া রাজনীতিবিদ, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা তার ঝুলিতে রয়েছে। সুতরাং জোটের সাথে ভাবলেন যে যেহেতু বিএনপির সাথে জোট করেছি তাহলে থাকি, দিক ওখানেই দিক। তো তিনি বগুড়া থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিলেন। এখন বগুড়ার তার ওই আসনে বিএনপির একজন শক্ত ক্যান্ডিডেট শাহে আলম, তিনি সেখানে দাঁড়িয়ে গেছেন। বারবার বলার পরেও তিনি এই গতকাল অর্থাৎ 20 তারিখে মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ছিল, সেদিন তিনি মনোনয়ন প্রত্যাহার করেন নাই।
যখন মনোনয়ন প্রত্যাহার করেন নাই, এবং এইটা শোনা যাচ্ছে মাহমুদুর রহমান মান্না এবং তার অনুসারীরা এটা বলার চেষ্টা করছে যে বিএনপির আশকারা পেয়েই, দলীয় হাইকমান্ডের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়ে সে ওখানে দাঁড়িয়ে আছে। তো মাহমুদুর রহমান মান্না স্বাভাবিকভাবেই, তিনি তো বর্ষিয়ান রাজনীতিবিদ, তিনি এটিকে ভালোভাবে নেন নাই। যখন ওখানে মনোনয়ন প্রত্যাহার করেন নাই বিএনপির বিদ্রোহী প্রার্থী, তখন মাহমুদুর রহমান মান্নাও ঘোষণা দিলেন যে আমিও ঢাকা 18 আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করবো না, আমি 2 জায়গায় নির্বাচন করবো। যেহেতু আমাকে কথা দিয়ে কথা রাখে নাই, আমার সাথে যেহেতু বিশ্বাসঘাতকতা করা হয়েছে, সেহেতু আমার তো আর এখন কোনো উপায় নেই। 2 জায়গা থেকে হয়তো তিনি জিততে পারবেন না, হেরে যাবেন। আবার জনগণ এমনও হতে পারে, জনগণের মন যদি ঘুরে যায় যে একজন মানুষের সাথে এইভাবে, একজন বর্ষিয়ান রাজনীতিবিদের সাথে যারা এইভাবে বিট্রে করতে পারে, ঠিক আছে আমরা এই লোকটাকে, এরকম একজন বর্ষিয়ান রাজনীতিবিদের তো সংসদের দরকার, হয়তো জামাতের সাথে তাকেও পাঠালো। এরকম জনগণ চিন্তা করতেই পারে, কারণ মানুষ সবসময় চায় পরিবর্তন। মানুষের ভিতরে এখন এমন একটা টেন্ডেন্সি প্রবেশ করেছে যে যেহেতু বিএনপির বর্তমান কার্যকলাপকে তারা আওয়ামী লীগ থেকে আলাদা করতে পারছে না, আওয়ামী লীগ যে দেশ থেকে বিদায় নিয়েছে, তারা বিগত 17 বছর যে ধরনের কাজ করে গেছে, এখন বিএনপির কাজকর্ম দেখেও মানুষের কাছে ঠিক এই ধরনের চোখের সামনে ওই সিনারিওটা ভেসে উঠছে, যার কারণে তারা এটা চিন্তা করতেই পারে এবং এই চিন্তা করাটাই স্বাভাবিক। এরকম অসংখ্য মানুষ আছে এবং এমনকি বিএনপির নেতারাও এই ধরনের চিন্তা করছে যে না, একটা পরিবর্তনের ভিতর দিয়ে আমাদের যেতে হবে, পুরনো বন্দোবস্তের ভিতরে আমরা থাকতে চাই না। এরপর জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির আসম আব্দুর রব, তিনিও আপনারা জানেন যে দীর্ঘদিনের বর্ষিয়ান রাজনীতিবিদ, তিনি জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেছিলেন সেই দেশরা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এগুলো তো তার অবদান। তিনিও, তার সাথেও ঠিক ওই মান্নার মতোই আচরণ করা হয়েছে, যার কারণে জোট থেকে বেরিয়ে গেছেন। এখন বলা চলে বিএনপি শুধুমাত্র নুরুল হক নূরকে নিয়ে, জুনায়েদ সাকিকে নিয়ে, আর ওই যে জুনায়েদ আল হাবিব ব্রাহ্মণবাড়িয়ার ওই যে তাকে নিয়ে, কয়েকজনকে নিয়ে মোটামুটি বলা চলে একাই আছে আর কি, একলা চলো নীতিতে। এখন এখানে নুরুল হক নূর তো হারবে, ওইদিকে ব্রাহ্মণবাড়িয়াতে আবার জুনায়েদ সাকিকে দিয়েছে, জুনায়েদ সাকিও তো হারবে, কারণ সেখানেও শক্ত একজন ক্যান্ডিডেট দাঁড়িয়ে আছে। তো বিএনপির যখন এই অবস্থা, তখন কিন্তু জামাত অনেকটা ফুরফুরে মেজাজে আছে। ফুরফুরে মেজাজে কেন আছে জানেন? 20 তারিখে যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল, এই দিনের সর্বশেষ হিসাব অনুযায়ী বিএনপি যেখানে মোট 298টি আসনে তারা মনোনয়নপত্র সাবমিট করেছিল, তাদের 295টি আসনে তারা এখন নির্বাচন করছে বিএনপি। 5টি আসন তারা শরিকদের জন্য ছেড়ে দিয়েছে। তো এই 295টি আসনের ভিতরে 79টি আসনে, ভালো করে চিন্তা করবেন কিন্তু, 79টি আসনে বিএনপির মোট 92 জন বিদ্রোহী প্রার্থী আছে। 79টি আসনে 92 জন বিদ্রোহী প্রার্থী, বুঝতে পেরেছেন? তার মানে একজন করে তো আছেই, কোনো কোনো আসনে একাধিক। তাহলে যেখানে বিদ্রোহী প্রার্থী আছে, আপনারা ধরে নিতে পারেন এই 79টি আসন বিএনপির হাতছাড়া হয়ে গেছে অলরেডি। আপনারা অগ্রিম অভিনন্দন জানাতে পারেন এদের। শুধু এখানেই শেষ নয়, এই গেল 79, আর ঋণ খিলাপি, ব্যাংক ডাকাত, লুটেরা, দ্বৈত নাগরিক, এই অভিযোগে 4 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, অর্থাৎ চূড়ান্ত শুনানিতে বাতিল করা হয়েছে। এর ভিতরে যে মঞ্জুরুল হাসান মুন্সি, তারপরে এম এ গফুর, হ্যাঁ, যশোরের একজন, তারপরে কুমিল্লা 10-এর একজন, এরকম 4 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এইখানে বিএনপির কোনো প্রার্থী নাই, এরাই কিন্তু চূড়ান্ত প্রার্থী ছিল। বিদ্রোহী প্রার্থী আছে অন্যরা, তো তারা তো আর বিএনপির মার্কা পায়নি। যখন মার্কা পায়নি তখন সেখানে কি হবে? এবং এই 4টি আসনও ধরে রাখতে পারেন বিএনপির হাতছাড়া হলো। তাহলে 79 আর 4 83টি আসন অলরেডি বিএনপির হাতছাড়া হয়ে আছে। বিএনপি এখন এই আসনগুলোর চিন্তায় তাদের এমন অবস্থা হয়েছে, তারা দেখেন, আপনারা যদি একটু লক্ষ্য করেন, তাহলে তারা কিন্তু আর কোনো নড়চড় করছে না, কোথায় কোনো ভোট চাওয়া, ক্যাম্পেইন করা, এসবের ভিতরে নাই, তারা যাচ্ছে না। তারা এটি ভেবেই নিয়েছে যে তাদের সময় শেষ হয়ে গেছে। এখন তারা নতুন একটি পন্থা অবলম্বন করেছে, নতুন একটি কৌশল অবলম্বন করেছে। কৌশলটা কি? কৌশলটা হচ্ছে ভয়ভীতি প্রদর্শন করা। এই ভয়ভীতি প্রদর্শন কাকে করছে? ইলেকশন কমিশনকে ভয় দেখাচ্ছে, তারপরে সরকারকে ভয় দেখাচ্ছে, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে ভয় দেখাচ্ছে, প্রার্থীদেরকে ভয় দেখাচ্ছে, ভোট কেন্দ্রে গেলে তাদেরকে পিটাবে। অন্যান্য প্রার্থীদের যে সমস্ত কর্মীরা প্রচারণার কাজে বের হচ্ছে, ভোট চাচ্ছে, তাদের উপরে হামলা করছে, তাদেরকে মারধর করছে, মসজিদে গিয়ে হামলা করছে, নারীদের শ্লীলতাহানি করছে। গত 2 দিন আগেও মিরপুরের পীরের বাগে জামাতের মহিলা কর্মীদেরকে তারা হেনস্থা করেছে, মারধর করেছে। তারপরে সীতাকুণ্ডের জঙ্গল সলিম বাড়িতে সেখানে র্যাব সদস্যদেরকে তারা দলীয় অফিসের ভিতরে হত্যা করেছে। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য, প্রভাবিত করার জন্য এখন পেশি শক্তির আশ্রয় নিয়েছে। এবং এটি হচ্ছে তাদের এখন চূড়ান্ত মঞ্জিল, চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য। যেহেতু তাদের কাছে জরিপ অলরেডি চলে এসেছে, তারা আর জনগণের ভোটের উপরে আর তাদের এখন কোনো আস্থা নাই। তারা এখন অন্যভাবে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে এবং এটি তারা করবে। ভালো করে আপনারা শুনে রাখেন, এটি তারা করবে। নির্বাচন যত সামনে আসবে তত তারা সহিংস হবে, তাদের অর্থাৎ প্ল্যান বি যেটা, এটি তারা বাস্তবায়ন করবে। তারা বিভিন্ন জায়গায় গ্যাঞ্জাম বাঁধাবে, মারামারি করবে, উস্কানি দেবে, উস্কানিমূলক কথাবার্তার মাধ্যমে তারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে। এখন যারা অন্যান্য প্রার্থী আছেন তাদের কি করণীয়? তাদের প্ল্যান এ কিন্তু গুরু করে ম্যানেজড নির্বাচনের মাধ্যমে। এখন এইখানে যদি জামাতের যে সমস্ত নেতারা আছে, নির্বাচন পরিচালনা কমিটি আছে, এরা যদি ওই জায়গাগুলোতে যদি নজর রাখতে পারে, যেখান থেকে এই ম্যানিপুলেট হতে পারে, নির্বাচনের ফলাফল যেখান থেকে পরিবর্তন হতে পারে, এই সমস্ত জায়গায় যদি পর্যাপ্ত লোক নিয়োগ করে ওই অফিস একেবারে সিসিটিভির মতো, অর্থাৎ সিসিটিভির মতো তারা সার্বক্ষণিক পাহারায় রাখবে, এরকম লোক কিন্তু জামাতকে এখন নিয়োগ করতে হবে। যদি না নিয়োগ করে তাহলে কিন্তু জামাত চরমভাবে ধরা খাবে। জেলা নির্বাচন অফিসগুলোতে নিজেদের প্রতিনিধি সেট করতে হবে, প্রতিনিধি সেট করে দিয়ে যারা এই নির্বাচনের সাথে জড়িত, তারা কার সাথে কথা বলছে, কোথায় যাচ্ছে, কি করছে, সবকিছুর গতিবিধি লক্ষ্য রাখতে হবে। যদি লক্ষ্য না রাখতে পারে তাহলে কিন্তু রাতের অন্ধকারে তারা ওই একজনেরটা আরেকজনের ভিতরে ঢুকিয়ে দেওয়ার সমস্ত বন্দোবস্ত অলরেডি হয়ে আছে। সুতরাং জামাতের নেতাকর্মীদের এখন কিন্তু শুধু ভোট চাইলেই হবে না, তারা যদি নির্বাচনের দিন পর্যন্ত ইলেকশন সত্যি হয়,
যথেষ্ট সম্ভাবনা রয়েছে না হওয়ার। যদি ওই পর্যন্ত যায় তাহলে তারা যেমন ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য প্রতি ভোট কেন্দ্রে অন্তত 200 নেতাকর্মীকে, একেবারে ডেডিকেটেড নেতাকর্মীকে, সহিংসতার জন্য নয়, সহিংসতা রোধ করার জন্য, সহিংসতা ঠেকানোর জন্য তাদেরকে নির্বাচন কেন্দ্র পাহারা দিতে হবে। ভোটের রেজাল্ট না পাওয়া পর্যন্ত তাদেরকে সেখানে অবস্থান করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে, প্রত্যেক নির্বাচনী অফিসে কে কার সাথে যোগাযোগ রাখছে, কার সাথে কে ঘুরু করছে, এইগুলো তারা নজরে রাখবে। আর কেন্দ্র তো কেন্দ্রীয়ভাবে ইলেকশন কমিশনে এবং যেখানে যেখানে নিজেদের লোক বাছাই করে তাদের অন্যদের পিছনে লাগিয়ে দিতে হবে। কি করছে প্রতিদিন তারা রিপোর্ট দিবে কেন্দ্রকে, সেই রিপোর্টের আলোকে তারা তাদের করণীয় নির্ধারণ করবে। এটি যদি হয়, এইভাবে চতুর্মুখী পরিকল্পনা নিয়ে যদি জামাত ঠেকাতে পারে এবার, তাহলে আশা করা যায় জনগণ এবার জামাতের দিকে ঝুঁকেছে, জনগণ জামাতকে ভোট দিবে, এই জোটকে ভোট দিবে। শুধুমাত্র এখন ওই ম্যানেজ নির্বাচনের ইঞ্জিনিয়ারিং এর ওই বিষয়টা ঠেকিয়ে দিতে পারলেই বাজিমাত। দর্শক, বলছিলাম জামাতের কথা, সুসংগঠিত দল হিসেবেই আমরা তাদেরকে চিনতাম, কিন্তু হঠাৎ করেই তাদের ব্যাপারে ব্যত্যয় দেখা যাচ্ছে। 2 জন এনসিপি নেতার জন্য এবং আরেকজন নিজামী ইসলাম পার্টির জন্য পদ ছাড়েননি, এরকম খবর আমরা পাচ্ছি। প্রথম আলো নিশ্চিত করছে 2 জন এনসিপি নেতার বিপরীতে জামাত 2 আসনে প্রার্থী ছাড়েনি। তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে এনসিপিকে ছেড়ে দেওয়া নরসিংদী 2 ও চট্টগ্রাম 8 আসনে জামাতের প্রার্থীরা সরেননি। সেখানে বলা হচ্ছে 10 দলীয় নির্বাচনে ঐক্যে থাকা জাতীয় নাগরিক পার্টিকে 30 আসন ছাড়লেও এর মধ্যে 2টি আসনে নরসিংদী 2 এবং চট্টগ্রাম 8 প্রার্থিতা প্রত্যাহার করেননি জামাতের প্রার্থীরা। এনসিপিকে ছেড়ে দেওয়া আরও 2টি আসনে সিরাজগঞ্জ 6 এবং নারায়ণগঞ্জ 4 অন্য 2টি শরিক দলের প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেননি। তার মানে এনসিপির এখন ফাঁকা মাঠ পাচ্ছে তারা মাত্র 26টা। মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী প্রত্যাহারের শেষ দিন ছিল। এনসিপিকে ছেড়ে দেওয়া আসনে শেষ দিনে জামাত ও অন্যান্য শরিক দলের প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহার না হওয়ায় বিষয়টি নিয়ে এনসিপি শরিকদের মধ্যে আলোচনাও হয়েছে। নরসিংদী 2 আসনে পলাশ উপজেলা ও সদরের আংশিক এনসিপির প্রার্থী সরোয়ার তুষার, এই আসনটি 10 দলীয় ঐক্যজোট এনসিপিকে ছেড়েছে, কিন্তু গতকাল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করতে যাওয়ার আগেই আসনটির জামাতের প্রার্থী আমজাদ হোসেনকে তার বাসায় আটকে দেন দলীয় কর্মী সমর্থকরা। পরে তিনি তার মনোনয়ন প্রত্যাহার করেননি। অন্যদিকে বোয়ালখালী উপজেলা চাঁদগাঁও পাঁচলাইশ এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম 8 আসনটিও এনসিপিকে ছেড়েছিল জামাতের নেতৃত্বাধীন 10 দলীয় জোট। এই আসনে এনসিপির প্রার্থী জোবাইরুল হাসান আরিফ, চট্টগ্রাম 8 আসনে ঐক্যভুক্ত অন্যান্য দলের প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করলেও জামাতের মোহাম্মদ আবু নাসের তার মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। গতকাল রাতে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে এনসিপির প্রার্থী ঘটনাটিকে অনভিপ্রেত বলে আখ্যা দেন। এর বাইরে সিরাজগঞ্জ 6 ও নারায়ণগঞ্জ 4 আসন দুটিতে এনসিপিকে ছেড়েছিল 10 দলীয় ঐক্য। সিরাজগঞ্জ 6 আসনে এনসিপির প্রার্থী এস.এম. সাইফ মুস্তাফিজ, বেশ আলোচিত, টকশো করেন তিনি, সাইফ মুস্তাফিজ, আর নারায়ণগঞ্জ 4 আসনে আব্দুল্লাহ আল আমিন। তবে সিরাজগঞ্জ 6 আসনে 10 দলীয় ঐক্যভুক্ত দল আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির প্রার্থী এবং নারায়ণগঞ্জ 4 আসনে খেলাফত মজলিসের প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। আমার বাংলা এবি পার্টি এবং খেলাফত মজলিসও প্রত্যাহার করেনি। তাদের নিয়ে খুব একটা আলোচনার ব্যাপার নেই, কিন্তু জামাত যখন চেন অফ কমান্ড ভঙ্গ করে, জামাতের প্রার্থী যখন দলীয় কমান্ড ফলো করেন না, এরকমটাও শোনা গেছে। সেটা হচ্ছে যে নরসিংদীতে যেটা ঘটেছে, জামাত প্রার্থীকে দলীয় সমর্থকরা ঘরের মধ্যে বন্দী করে রেখেছে, কিন্তু জামাতের অন্যান্য নেতারা, জেলার নেতারা মনোনয়ন প্রত্যাহারপত্র তৈরি করে নিয়ে সেখানে গিয়েছিলেন যে শুধুমাত্র সই করলেই হবে, সই করলে তারা গিয়ে জমা দেবে, কিন্তু তিনি সই করেননি। সেখানে বলা হচ্ছে যে তাদেরকে ওই ঘরের কাছে কর্মী সমর্থকরা পৌঁছতে দেননি। কিন্তু এটাও বলা হচ্ছে যে জামাতের ওই প্রার্থীর ফেসবুক পেজ থেকে এই পুরো ঘটনাটা অল টাইম লাইভ করা হয়েছে। তার মানে ওই জামাত নেতারই যে পরিকল্পিত সেটা বিভিন্ন গণমাধ্যম বলার চেষ্টা করছে। এখানেই মনে হচ্ছে যে জামাতেরও চেন অফ কমান্ড সম্ভবত ভেঙে পড়ল। সেই আসনে জামাতের নেতাকর্মীরা বলছেন যে এটা জামাতের আসন, বহুদিন থেকে তারা এই আসনটাকে তৈরি করেছে। আবেগ ঘন কণ্ঠে তারা বলেছে যে অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে তারা এই আসনটাকে তৈরি করেছে, এই আসনটা তারা ছাড়তে চায় না। জামাত যখন চেন অফ কমান্ডের ব্যাপারে দুর্বল হয়ে পড়বে, তখন কিন্তু জামাতের যে রাজনীতির মূল ভিত্তি, যে জামাতের, অনেকে বলেন যে জামাতের ভোট জয়টা কর্মী ততটা, অর্থাৎ জামাতের প্রত্যেকটা ভোট এক একটা কর্মী। এইভাবে জামাত যেভাবে দলকে গুছিয়ে তুলতে পারে, অন্যান্য দল কিন্তু সেগুলো পারে না। বিএনপি এবং আওয়ামী লীগের প্রচুর ফ্লোটিং ভোট রয়েছে, জামাতের কিন্তু ফ্লোটিং ভোট নেই। জামাতের ম্যাক্সিমামই যারা ভোটার তারা জামাতের কর্মী কিংবা জামাতের অ্যাক্টিভিস্ট। এটাই বাংলাদেশের সমাজে বেশ পুরনো প্রতিষ্ঠিত সত্য। ইদানিং হয়তো কিছু ফ্লোটিং ভোট তাদের তৈরি হয়েছে, বিশেষ করে শেখ হাসিনা সরকার পতনের পরে গত 17 মাসে বিভিন্ন দলের যে চাঁদাবাজি, মববাজি, মামলাবাজি, এই ব্যাপারগুলো বিভিন্ন দল যেগুলো করেছিল, সেই ঘটনা থেকে জামাত নিজেদেরকে একটু আলাদা করতে পেরেছিল। সেই কারণে একটা পার্সেন্টেজ ভোট তাদের বেড়েছে হয়তো। কিন্তু আমরা ভিন্ন চিত্র দেখেছি গত বছর ডিসেম্বর মাসে নানা প্রেক্ষাপটে জামাতের জনপ্রিয়তায় আবার ধস নেমেছে, এবং বিশেষ করে ছাত্র সংসদ নির্বাচনে 5টা বিশ্ববিদ্যালয়ে বিজয়ের পরে তাদের নেতারা, ডাকসু চাকসু নেতারা বিভিন্ন কর্মকাণ্ড যেগুলো শুরু করেছেন, সেগুলো আবার নতুন করে বার্তা দেয় যে তারা কৌশলে বিশ্ববিদ্যালয়ে জেতার জন্য এক ধরনের কৌশলের রাজনীতি করেছে। যখনই ক্ষমতা পেয়েছে তখনই তারা আগ্রাসী হয়েছে। কেউ লাঠি হাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজেছে, কেউ শিক্ষকের উপরে মব তৈরি করে শিক্ষককে লাঞ্ছিত করেছে, কেউ বা বিরোধী দলের ব্যানার ট্যানার ছিঁড়ে ফেলে অবস্থান করছে।
হচ্ছে, যদিও কেউ কেউ মানে স্বতন্ত্র ছদ্মবেশে গুপ্ত অবস্থায় নিজেদের রাজনীতি করেন, এরকম ব্যাপারও রয়েছে যে প্রকাশ্যে মনে হয় কিংবা প্রকাশ্যে তিনি স্বতন্ত্র কোনো দলের না, কিন্তু প্রকৃত তিনি জামাতেরই লোক, শিবিরেরই লোক, এরকম সমালোচনাও অনেকে করেন। এই ব্যাপারগুলো যদি ঘটতে থাকে, জামাতের ক্ষেত্রে যদি এই ব্যাপারগুলো ঘটতে থাকে, তাদের যে রাজনৈতিক বলিষ্ঠ অবস্থান সেটাতে একটা বড় চির ধরার ঘটনাই ইঙ্গিত দেয়। দর্শক, আপনার মতামতের ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের।